জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জিএস মাস্টার ক্লাস। আর আজকে আমরা নিয়ে এসেছি WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি মক টেস্ট নাম্বার 33, ঠিক আছে, অর্থাৎ 33। তাহলে অলরেডি আমরা মক টেস্ট 1 থেকে 32 পর্যন্ত এই চ্যানেলটার প্লে লিস্টে আপলোড করে দিয়েছি, সেখান থেকে দেখে না থাকলে অবশ্যই দেখে নাও, ঠিক আছে। এছাড়া আমি এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পিন করে দেবো, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকে যেটা আলোচনা করা হবে সেটা হবে কি, সেরা 30টি প্রশ্ন, তো সম্পূর্ণ আপডেটেড সিলেবাস বা নিউ সিলেবাসের ওপরে বেস করে। তো একটা খবর আসছে যে খুব শীঘ্রই WBSSC গ্রুপ সি এন্ড ডি এক্সাম হতে চলেছে। তো এই এক্সামের জন্য আমরা যে খুব স্পেশাল 20 মক টেস্টের একটা সেট নিয়ে আসছি, তো সেগুলো তোমরা পেয়ে যাবে অবশ্যই এই চ্যানেলটার মধ্যে থাকবে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলোর জন্য। চলো শুরু করি প্রথম পার্ট। তো আজকের প্রথম পার্টে থাকছে সেকশন 1, আগেকার মতনই। তাহলে এখানে থাকবে ইংলিশ, টোটাল 10টি প্রশ্ন, একদম নতুন সিলেবাসের ওপর বেস করে। তো চলো শুরু করি প্রথম প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্নতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথম প্রশ্নতে আছে কি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কি বলছে, হি উইল হ্যাভ টু অ্যাটন ড্যাশ হিজ মিসডিডস ইফ হি ওয়ান্টস টু রিগেন দ্য ট্রাস্ট অফ দ্য কমিউনিটি। তাহলে কি বলছে, হি উইল হ্যাভ টু অ্যাটন ড্যাশ হিজ মিসডিডস ইফ হি ওয়ান্টস টু রিগেন দ্য ট্রাস্ট অফ দ্য কমিউনিটি। তাহলে প্রথমে আমাদের জানতে হবে এই যে অ্যাটন, তাহলে অ্যাটন মিনিং কি আছে। তাহলে এই যে অ্যাটন মিনিং যদি দেখি না আমরা, তাহলে অ্যাটন মিনিং হচ্ছে প্রায়শ্চিত্ত করা বা ক্ষতিপূরণ করা, ঠিক আছে। অ্যাটন মানে কি, অ্যাটন মানে হচ্ছে প্রায়শ্চিত্ত করা বা ক্ষতিপূরণ, ঠিক আছে, ক্ষতিপূরণ। তাহলে এই যে অ্যাটনের পর তাহলে কি প্রিপোজিশন বসবে, চারটা অপশন দেওয়া আছে, চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি হবে, সেটা হয়ে যাচ্ছে ফর। কারণ কি, তাহলে এই যে অ্যাটন মানে হচ্ছে প্রায়শ্চিত্ত করা বা ক্ষতিপূরণ করা, তার মানে হচ্ছে এই যে পুরো সেন্টেন্সটা যদি মিনিং দেখি তাহলে এটা হবে যে যদি সে সমাজের বিশ্বাস, এই যে বলছে ইফ হি ওয়ান্টস টু রিগেন মানে ফিরে পাওয়া, দ্য ট্রাস্ট অফ দ্য কমিউনিটি, যদি সে পুরো সমাজের বা পুরো কমিউনিটির যদি বিশ্বাস পুনরায় ফিরে পেতে চায়, তবে তাকে কি করতে হবে, হি উইল হ্যাভ টু অ্যাটন ফর হিজ মিসডিডস মানে হচ্ছে ভুল কর্ম, ঠিক আছে। তাহলে এই যে তার ভুল কর্ম বা অপকর্ম যেটা আছে, এই অপকর্মের জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তাহলে অ্যাটন যেটা আছে, এই অ্যাটন অলওয়েজ ফ্লোড বাই প্রিপোজিশন ফর। মনে রাখবে, অ্যাটন মানে হচ্ছে প্রায়শ্চিত্ত করা, অ্যাটন অলওয়েজ ফ্লোড বাই প্রিপোজিশন ফর, ঠিক আছে, বোঝাতে পারলাম। তাহলে এক্ষেত্রে যেটা হয়ে যাচ্ছে কি, এটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন অ্যাটন। তাহলে অ্যাটনের পর সবসময় কি বসে, ফর বসে। তাহলে যখন এটার মিনিং হয়ে যাবে কি প্রায়শ্চিত্ত করা এরকম বোঝাবে, তখন সেটা অ্যাটনের পর অলওয়েজ সেটা ইউজ হবে ফর, বোঝাতে পারলাম। এরপর আসছি 2 নম্বর কি বলছে, 2 নম্বর বলছে দ্য কোম্পানি ফাইনালি অ্যাক্সিডেড ড্যাশ দ্য ইউনিয়নস ডিমান্ডস ফর বেটার ওয়ার্কিং কন্ডিশন। কি বলছে, দ্য কোম্পানি ফাইনালি অ্যাক্সিডেড ড্যাশ দ্য ইউনিয়নস ডিমান্ডস ফর বেটার ওয়ার্কিং কন্ডিশন, ঠিক আছে। তাহলে এই যে দেওয়া আছে অ্যাক্সিডেড, এই অ্যাক্সিডেন্ট মিনিং কি, তাহলে এটা মিনিংই হচ্ছে কি প্রস্তাবে রাজি হওয়া, ঠিক আছে। এটা মানে হচ্ছে কি রাজি হওয়া, ঠিক আছে, মনে রাখবে এটা মানে হচ্ছে রাজি হওয়া, ঠিক আছে। তা এটাও হচ্ছে একটা ফিক্সড প্রিপোজিশনের উপর দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি টু। তাহলে অ্যাক্সিডেন্ট টু মানেই হচ্ছে কি রাজি হওয়া, অ্যাক্সিডেন্ট টু মানে কি রাজি হওয়া। তাহলে এখানে হয়ে যাচ্ছে কি অপশান সি। এর অর্থ হলো কি, অবশেষে কোম্পানিটি উন্নত কাজের পরিবেশের জন্য শ্রমিক ইউনিয়নের দাবিতে কি হয়েছে, সম্মত হয়েছে। দেখো এদিকে কি বলেছে, দ্য কোম্পানি ফাইনালি অ্যাক্সিডেন্ট মানে সম্মত হয়েছে কিসের জন্য, ইউনিয়নদের ডিমান্ডে কি, ফর বেটার ওয়ার্কিং কন্ডিশন মানে খুব ভালো কাজের বা উপযুক্ত কাজের পরিবেশের জন্য তারা এই প্রস্তাবে সম্মতি হয়েছে বা রাজি হয়েছে। তাহলে অ্যাক্সিডেন্ট টু এটা হচ্ছে ফিক্সড প্রিপোজিশন যেটা সবসময় টুকে ফলো করে, ঠিক আছে। তাহলে অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে এর সাথে কি কোন প্রিপোজিশন বসবে, প্রিপোজিশন টু, ঠিক আছে, বোঝাতে পারলাম। এরপর আসছি 3 নম্বর। তাহলে 3 নম্বরে এসে চুজ দ্য সিনোনিম অফ এনিগম্যাটিক। তাহলে সিনোনিম বলেছে, তাহলে সিনোনিম অর্থাৎ কি সমার্থক শব্দ, আমরা জানি সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ। তাহলে প্রথমে জানতে হবে এনিগম্যাটিক, এই যে এনিগম্যাটিক দেওয়া আছে, এনিগম্যাটিকের মিনিং কি। তাহলে এনিগম্যাটিক বা এনিগম্যাটিকের মিনিং হচ্ছে রহস্যময় বা ধাঁধার মতো, ঠিক আছে। এটা মনে রাখবে, আমি একটু লিখে দিচ্ছি, তোমরা পারলে লিখে নেবে, ঠিক আছে। রহস্যময় বা ধাঁধার মতো, ঠিক আছে, ধাঁধার মতো, বোঝাতে পারলাম। তাহলে এনিগম্যাটিক মানে কি রহস্যময় বা ধাঁধার মতো। তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কি আসবে, সিম্পল মানে তো সরল, তাহলে সেটা তো হবে না। তা অবিয়াস মানে কি স্পষ্ট মান, তাহলে সেটা তো ধাঁধার মতো হচ্ছে না। প্লেন মানে হচ্ছে কি সরল, তাহলে সেটাও হবে না। তাহলে পাজলিং আমরা জানি কি পাজল থেকে আসছে পাজলিং, তাহলে পাজলিং মানেই হচ্ছে কি, পাজলিং মানে হচ্ছে বিভ্রান্তিকর বা রহস্যময়, সেটাকেই বলছে। তাহলে এনিগম্যাটিকের যেটা সিনোনিম হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশন সি, পাজলিং, যেটা মানে হচ্ছে রহস্যময় বা ধাঁধার মতো, আর এনিগম্যাটিকের মানেও হচ্ছে কি রহস্যময় বা ধাঁধার মতো। এরপরে আসছি 4 নম্বরে এসছে কি সিনোনিম। তাহলে সিনোনিম কি বলছে, ফরবিড। তাহলে সিনোনিম বলা আছে ফরবিড, সমার্থক শব্দ, ফরবিডের সমার্থক শব্দ কি হবে, তাহলে ফরবিড মানে কি, তাহলে ফরবিড মানে হচ্ছে নিষেধ করা, ফরবিড মানে কি নিষেধ করা, ঠিক আছে, অর্থাৎ মানা করা, নিষেধ
বা নিষেধ বা মানা করা, ঠিক আছে। ফরবিট মানে কি, নিষেধ বা মানা করা। তাহলে এক্ষেত্রে আমরা দেখি পারমিট মানে কি, পারমিট মানে তো সম্মতি দেওয়া বা অনুমতি দেওয়া। আমরা জানি কি পারমিট মানে কি, সম্মতি বা অনুমতি দেওয়া, সেটা হয়ে যাচ্ছে পারমিট। তাহলে এটা তো হবে না। প্রহিবিট মানে কি, প্রহিবিট মানে আমরা জানি কি নিষেধ করা বা বারণ করা। প্রহিবিট মানে নিষেধ করা বা বারণ করা। আর বাকি আমরা দেখি এনকারেজ মানে উৎসাহ দেওয়া, ওয়েলকাম মানে স্বাগত জানানো। তাহলে এক্ষেত্রে চারটা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা কি সিনোনিম বলেছে, তাহলে সিনোনিম হয়ে যাচ্ছে কি প্রহিবিট। প্রহিবিট মানে হচ্ছে নিষেধ করা, আর ফরবিট মানেও হচ্ছে নিষেধ করা। এরপরে আসছি 5 নম্বর। 5 নম্বর কি বলছে, 5 নম্বর বলছে চুজ দ্য অ্যান্টোনিয়াম। এরপরে এসছে কিন্তু বিপরীত শব্দ, ঠিক আছে। অ্যান্টোনিয়াম অর্থাৎ বিপরীত শব্দ। তাহলে এই যে অ্যান্টোনিয়াম বা বিপরীত শব্দ দিয়েছে কি স্যার, স্কোয়ান্ডার। তাহলে এই যে স্কোয়ান্ডারের বিপরীত শব্দ জিজ্ঞাসা করেছে, তার প্রথমে আমাদের জানতে হবে স্কোয়ান্ডার মিনিং কি। তাহলে স্কোয়ান্ডারের যেটা মিনিং হচ্ছে সেটা হচ্ছে কি অপচয় করা। স্কোয়ান্ডার মানে কি, ঠিক আছে, স্কোয়ান্ডার মানে হচ্ছে অপচয় করা, বুঝতে পারলাম। স্কোয়ান্ডার মানে অপচয় করা। তাহলে বাকি অপশান আমরা দেখে নিই। ওয়াস্ট মানে হচ্ছে অপচয় করা বা নষ্ট করা, তাহলে এটাও হবে না। স্পেন্ড, স্পেন্ড মানে হচ্ছে ব্যয় করা, তাহলে এটাও হবে না, এটা অলমোস্ট সিমিলার মিনিং হয়ে যাচ্ছে। আর ল্যাভিশ মানে হচ্ছে অমিত ব্যয়ী, ঠিক আছে, মানে খুব বেশি খরচা করে তাকে। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি সেভ করা। সেভ অর্থাৎ কি করা, তাহলে সেভ করা। সেভ মানে কি সঞ্চয় করা, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যেটা অ্যান্টোনিম হয়ে যাচ্ছে অপশান বি। এরপর আসছি 6 নম্বর। 6 নম্বরে বলছে চুজ দ্য অ্যান্টোনিয়াম অফ ফিকেল। কার অ্যান্টোনিয়াম জিজ্ঞাসা করেছে, ফিকেলের অ্যান্টোনিয়াম জিজ্ঞাসা করেছে। তাহলে আমাদের প্রথমে জানতে হবে ফিকেল মানে কি, ঠিক আছে। তাহলে ফিকেল মানে কি, ফিকেল মানে হচ্ছে চঞ্চল বা অস্থির মতি। তাহলে এখানে আমরা চঞ্চলই লিখব, চঞ্চল, ঠিক আছে, মানে যেটা চেঞ্জ হয় ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়। তাহলে চেঞ্জিং ফ্রিকোয়েন্টলি সেটাকে আমরা বলছি ফিকেল। তাহলে এটার মিনিং হয়ে যাচ্ছে চঞ্চল। বাকি অপশান দেখে নেব। আনস্টেবল, আনস্টেবল মানে হচ্ছে অস্থির, তাহলে তো এটা হচ্ছে না, কারণ কি এটা হচ্ছে সিনোনিম হয়ে যাচ্ছে অস্থির। ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল মানে হচ্ছে পরিবর্তনশীল, পরিবর্তনশীল। ভ্যারিয়েবল মানে কি পরিবর্তনশীল, তাহলে এটাও হচ্ছে না। তারপরে হচ্ছে ক্যাপ্রিসিয়াস, তাহলে ক্যাপ্রিসিয়াস মানে হচ্ছে আনপ্রেডিক্টেবল, যেটাকে আমরা বলি খামখেয়ালিপনা, তাহলে সেটাও এটা হচ্ছে না। তাহলে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। কনস্ট্যান্ট মানে কি, কনস্ট্যান্ট মানে আমরা জানি কি কনস্ট্যান্ট মানে হচ্ছে স্থির, কনস্ট্যান্ট মানে হচ্ছে স্থির। তাহলে অপশান বি, অপশান বি। অ্যান্ড ফিকেল মানে হচ্ছে চঞ্চল, আর কনস্ট্যান্ট মানে হচ্ছে স্থির, ঠিক আছে। এরপর আসছি 7 নম্বর। 7 নম্বর বলেছে কি আইডেন্টিফাই দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ রেডিয়াস, ঠিক আছে। তাহলে এই যে রেডিয়াস যেটা দেওয়া আছে, রেডিয়াস আমরা সবাই জানি, রেডিয়াস যে যারা ম্যাথ হাল করো কম্পিটিটিভ প্রিপোজিশনে, কম্পিটিটিভ এক্সামের জন্য, তারা জানো যে রেডিয়াস কি, ঠিক আছে। তাহলে রেডিয়াস হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এই যে রেডিয়াস যেটা দেওয়া আছে, এই রেডিয়াসের প্লুরাল ফর্ম কী হবে, 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি রেডি, ঠিক আছে। এরপর আসছি 8 নম্বর। 8 নম্বর বলছে হোয়াট ইজ দ্য মিনিং, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম। তাহলে এই যে ইডিয়ামটা দেওয়া আছে, এই ইডিয়ামটার মিনিং কী হবে। 8 নম্বরে যেটা দেওয়া আছে, এটা দেওয়া আছে ইডিয়ামটার মিনিং কী হবে, কি না বলেছে যে বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস, বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস, ঠিক আছে। তাহলে এটার মিনিং কী হবে, 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে, তোমরা চেষ্টা অবশ্যই নিজেরা চেষ্টা করবে। তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি টু ওয়ার্ক এক্সট্রিমলি হার্ড উইদাউট রেস্ট, অপশান বি টু ওয়ার্ক হার্ড, এক্সট্রিমলি হার্ড উইদাউট রেস্ট, সেটাকে আমরা বলছি কি বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস, ঠিক আছে। এরপর আসছি 9 নম্বর। 9 নম্বরে কী বলছে, 9 নম্বর বলছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় প্রকাশ আমরা যাকে বলি। কী বলছে এ পার্সন হু বিলিভস দ্যাট প্লেজার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন লাইফ, যারা বলে কি প্লেজার ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইন লাইফ, ঠিক আছে, তাদের কি বলি, যারা বিলিভ করে যে ভোগবিলাস বা আনন্দই হচ্ছে জীবনের প্রধান লক্ষ্য, তাদের কি বলা হয়। তাহলে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে, তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা কি হ্যাডোনিস্ট, সেটা হয়ে যাচ্ছে হ্যাডোনিস্ট, মনে রাখবে সেটা হয়ে যাচ্ছে কি হ্যাডোনিস্ট, বুঝতে পারলাম। আচ্ছা বাকি অপশনগুলো দেখেন। স্ট্রাইক কি, স্ট্রাইক মানে হচ্ছে যে সুখ দুঃখে অবিচল থাকে, হু ইজ ইনডিফারেন্ট ইন পেন অ্যান্ড প্লেজার, তাকে আমরা কি বলি স্ট্রাইক বলি, ঠিক আছে। তাহলে এপিকিওর মানে কি, যিনি ভালো খাবার বা পানীয় পছন্দ করেন বা ভালোবাসেন, তাকে আমরা বলি এপিকিওর। আর অ্যাসেটিক আমরা জানি কি কঠোর আত্মসংযমী বা তপস্বী ব্যক্তিকে আমরা অ্যাসেটিক বলি। তাহলে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি হ্যাডোনিস্ট, অপশান এ। 10 নম্বর দেখছি হুইচ ওয়ার্ড ইজ স্পেলড কারেক্টলি, ঠিক আছে। তাহলে এখানে দেওয়া আছে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে হায়ারকি, তাহলে যে হায়ারকির মিনিংই হচ্ছে কি শ্রেণীবিন্যাস বা ক্রমোচ্চ বিন্যাস। তাহলে একটু বলে কি এটা মনে হচ্ছে শ্রেণীবিন্যাস,
ঠিক আছে। তাহলে 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে, তোমরা অপশানগুলো দেখবে। তাহলে 4টে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশান সি। ঠিক আছে, জাস্ট এভাবে মনে রাখবে এটা। ARCHY এটা তো সবটাতে সেম আছে, আর HIER বাস এটা মনে রাখবে, HIER ARCHY। ঠিক আছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে ইংলিশ যেটা আছে, ইংলিশ কমপ্লিট হলো। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের স্কোর কত হচ্ছে পুরোটা, টোটাল 30টি প্রশ্নের মধ্যে। আর হ্যাঁ, ভিডিওটা সম্পূর্ণ দেখবে। ঠিক আছে, তো চলে আসে আজকে জিএস পার্টে বা জিকে পার্টের টোটাল 20টি প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্ন দিকে চলে আসি। তাহলে প্রথম প্রশ্ন বলছে যে সিন্ধু সভ্যতার কোন শহরটি জল সংরক্ষণ বা ওয়াটার ম্যানেজমেন্ট জন্য বিখ্যাত ছিল? সিন্ধু সভ্যতার কোন শহরটি জল সংরক্ষণ বা ওয়াটার ম্যানেজমেন্টের জন্য বিখ্যাত ছিল? বারবার পরীক্ষায় আসা প্রশ্ন। তাহলে কোন শহরটি ওয়াটার ম্যানেজমেন্ট, যাকে আমরা বলি ড্রেনেজ সিস্টেম, ঠিক আছে, খুব ভালো ড্রেনেজ সিস্টেমের জন্য বিখ্যাত ছিল। তাহলে 4টে অপশনের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ধোলাবিরা, অপশন সি ধোলাবিরা। মনে রাখবে ধোলাবিরা গুজরাটের ধোলাবিরা, এটা কোথায় অবস্থিত যদি বলে তাহলে সেটা হয়ে যাবে কি গুজরাট, সেটা হয়ে যাবে গুজরাট। তাহলে গুজরাটের ধোলাবিরা অবস্থিত, যে ধোলাবিরা উন্নত জলাধার ব্যবস্থা বা জল নিকাশি ওয়াটার ড্রেনেজ সিস্টেম বা ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য বিখ্যাত ছিল, অপশন সি। এরপর আসছি 2 নম্বর বলছে কানাডা বাঁধ। 2 নম্বর বলছে কি কানাডা বাঁধ বা কানাডা ড্যাম কোন নদী প্রকল্পের ওপর নির্মিত? কানাডা ড্যাম বা কানাডা বাঁধ কোন নদী প্রকল্পের ওপর নির্মিত? ঠিক আছে, অনেকে এই কানাডা ড্যাম ভেবে উত্তর করতে পারে না, কিন্তু এটার আর একটা নাম হচ্ছে কি মেসেঞ্জার ড্যাম। ঠিক আছে, আর একটা ড্যাম হচ্ছে মেসেঞ্জার ড্যাম। ঠিক আছে, কারা কারা মেসেঞ্জার ড্যাম দেখেছো বা ঘুরতে গিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, তাহলে এই যে মেসেঞ্জার ড্যাম যেটা বলছে, এই মেসেঞ্জার ড্যাম কোন নদীর ওপর অবস্থিত? ঠিক আছে, বা কোন নদী প্রকল্প? তাহলে 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? ময়ূরাক্ষী। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি ময়ূরাক্ষী। এটা মনে রাখবে ঝাড়খণ্ডের দুমকা জেলায় অবস্থিত। এই বাঁধটি কানাডা সরকারের সহযোগিতায় তৈরি হয়েছিল, তাই একে কানাডা ড্যামও বলা হয়। এবং এর আরেকটা নাম হচ্ছে কি মেসেঞ্জার ড্যাম, আরেকটা নাম হচ্ছে মেসেঞ্জার ড্যাম। তাহলে এটা হয়ে যাচ্ছে কি অপশন বি ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী নদীর ওপর নির্মিত। এরপর আসছে 3 নম্বর বলছে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সাংবিধানিক মর্যাদা পায়? মনে রাখবে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সাংবিধানিক মর্যাদা পায়? 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশন সি 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে যদি কত সালে বলে তাহলে সেটা হয়ে যাবে 1992, 1992। ঠিক আছে, 1992 সালে 73তম সংশোধনের মাধ্যমে পার্ট 19 এবং একাদশ তপশিলে সংযুক্ত করা হয়। মনে রাখবে, ঠিক আছে, পার্ট 19 এবং একাদশ তপশিলে সংযুক্ত করা হয়। তাহলে কি 73তম সংশোধন 1992 সালে পার্ট 9 বা 9 এবং একাদশ অর্থাৎ 11 তপশিলে সংযুক্ত করা হয়। ঠিক আছে, তাহলে কততম সংবিধান সংশোধনী যদি বলে তাহলে হয়ে যাবে 73তম, 73। ঠিক আছে, এরপর আসছে 4 নম্বরে বলছে কোয়ান্টাম তত্ত্ব বা কোয়ান্টাম থিওরি কে প্রথম প্রদান করেন? কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম তত্ত্ব কে প্রথম প্রদান করেন? 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? অনেকেই হয়তো অ্যালবার্ট আইনস্টাইন করে আসে, কিন্তু এটা অ্যালবার্ট আইনস্টাইন হবে না, এটা হবে কি মার্কস প্ল্যাঙ্ক। ঠিক আছে, মার্কস প্ল্যাঙ্ক, অপশন বি মার্কস প্ল্যাঙ্ক। এরপরে আসছি 5 নম্বরে বলছে সিপিইউ। 5 নম্বরে বলছে কি সিপিইউ এর কোন অংশ গাণিতিক ও যৌক্তিক কাজ করে? ঠিক আছে, এই গাণিতিক ও যৌক্তিক মানে হচ্ছে অ্যারিথমেটিক, যেটাকে আমরা বলছি। ঠিক আছে, অ্যারিথমেটিক। তাহলে কী হবে? সিপিইউ এর কোন অংশ গাণিতিক ও যৌক্তিক কাজ করে? লজিক্যাল, যৌক্তিক অর্থাৎ কি লজিক্যাল। তাহলে সিপিইউ এর কোন অংশ গাণিতিক ও যৌক্তিক কাজ করে? 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি এএলইউ, যেটাকে আমরা বলি কি অ্যারিথমেটিক লজিক ইউনিট। এএলইউ এর সম্পূর্ণ নামটাও মনে রাখবে, এটা অনেক সময় চলে আসছে। ঠিক আছে, অ্যারিথমেটিক লজিক ইউনিট, অ্যারিথমেটিক লজিক ইউনিট। তাহলে অপশন বি এই অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ গাণিতিক ও যৌক্তিক কাজ করে সিপিইউর মধ্যে। ঠিক আছে, এরপরে 6 নম্বর বলছে গৌড়বাহ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষায় এসছে। গৌড়বাহ কাব্যের রচয়িতাকে, গৌড়বাহ কাব্যের রচয়িতাকে, বহুবার পরীক্ষায় এসছে গৌড়বাহ কাব্যের রচয়িতাকে। 4টে অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে সঠিক উত্তর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি বাগপতিরাজ। সঠিক উত্তর হচ্ছে বাগপতিরাজ, মনে রাখবে। সঠিক উত্তর হচ্ছে কি বাগপতিরাজ। মনে রাখবে প্রাকৃতিক ভাষায় রচিত এই কাব্য কৌনজের রাজা যশোবর্মনের গৌড় জয়ের বর্ণনা আছে। কার? যশোবর্মন।
মনে রাখবে এটা যশো বর্মন, ঠিক আছে, যশো বর্মনের গৌড় জয়ের কোথাকার গৌড় জয়ের বর্ণনা আছে, গৌড় জয়ের বর্ণনা আছে, ঠিক আছে, যশো গৌড় রাজের। আচ্ছা এই যে যশো বর্মন কোথাকার রাজা ছিলেন? যশো বর্মন কনৌজের, যশো বর্মন কনৌজের, বুঝতে পারলাম। তাহলে কনৌজের রাজা যশো বর্মনের গৌড় জয়ের বর্ণনা আছে কোন কাব্যে? বাগপতি রাজের লেখা গৌড়বাহ কাব্যে। এরপর আসছি 7 নম্বর বলছে পালঘাট গ্যাপ। 7 নম্বর বলছে পালঘাট গ্যাপ নিচের কোন দুটি অঞ্চলের মধ্যে সংযোগ রক্ষা করে? পালঘাট গ্যাপ নিচের কোন দুটি অঞ্চলের মধ্যে সংযোগ রক্ষা করে? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশান বি, কোয়েম্বটোর ও পালাক্কাদ, কোয়েম্বটোর ও পালাক্কাদ, ঠিক আছে, কোয়েম্বটোর ও পালাক্কাদ। তাহলে এটা মনে রাখবে, পালঘাট হলো পশ্চিমঘাট পর্বতমালা একটি প্রাকৃতিক সংকীর্ণ উপত্যকা যেটাকে আমরা মাউন্টেন পাস বলি। এই মাউন্টেন পাস যা তামিলনাড়ুর কোয়েম্বটোর এবং কেরালার পালাক্কাদ অঞ্চলের মধ্যে সংযোগ রক্ষা করে। তাহলে এই যে কোয়েম্বটোর যেটা আছে, এই কোয়েম্বটোরটা কোথায়? কোয়েম্বটোরটা হচ্ছে কোথায়? তামিলনাড়ু, ঠিক আছে, তামিলনাড়ু, আর পালাক্কাদ হচ্ছে কেরালা, ঠিক আছে, এর মধ্যে যোগসূত্র রক্ষা করে, ঠিক আছে। আর বাকি আমরা দেখে নিচ্ছি, এই যে এখানে দেওয়া আছে না, এই যে পালঘাট ছাড়া এই যে নাসিক ও মুম্বাই দেওয়া আছে, বা পুনে ও মুম্বাইয়ের জন্য যেটা আছে সেটা আমরা জানি কি পুনে ও মুম্বাইয়ের জন্য সেটা হচ্ছে ভোরঘাট। মনে রাখবে, পুনে ও মুম্বাইয়ের জন্য যেটা আছে সেটা হচ্ছে কি ভোরঘাট, ঠিক আছে। পুনে ও মুম্বাই, নাসিক ও মুম্বাইয়ের জন্য এখানে থলঘাট, নাসিক ও মুম্বাইয়ের জন্য এটা হচ্ছে কি থলঘাট। এটা পরীক্ষায় বারবার আসে, সেই জন্য বলে রাখলাম, ঠিক আছে। থলঘাট হচ্ছে নাসিক ও মুম্বাই, আর পুনে ও মুম্বাইয়ের জন্য সেটা হচ্ছে ভোরঘাট। আর এই যে পালঘাট যেটা আছে সেটা হচ্ছে কোয়েম্বটোর ও পালাক্কাদ, কোয়েম্বটোর তামিলনাড়ু আর পালাক্কাদ হচ্ছে কেরালা, বুঝতে পারলাম। এরপরে আসছি 8 নম্বর। 8 নম্বর বলছে কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে প্রস্তাবনা বা প্রিয়াম্বল যেটাকে আমরা বলছি সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ, ঠিক আছে, যেটা বলছে কি কোনো বিচ্ছেদ করা যায় না বা অবিচ্ছেদ্য অংশ, যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল কোন মামলায় যে প্রস্তাবনা বা প্রিয়াম্বল হচ্ছে সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ। এটা বারবার পরীক্ষায় এসে, তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি অপশন সি, অপশন সি না, সরি, অপশন বি, কেশবানন্দ ভারতী মামলা, কেশবানন্দ ভারতী মামলা। মনে রাখবে এটা কেশবানন্দ ভারতী মামলা কত সালে যদি বলে তাহলে হচ্ছে 1973 সালে, 1973 সালে কেশবানন্দ ভারতী মামলা। এই কেশবানন্দ ভারতী মামলাতেই বলা হয়েছিল যে সংসদ সংশোধন করতে পারে প্রিয়াম্বলকে, কিন্তু যে এর যে মৌলিক কাঠামো যেটা আছে বা বেসিক ডক্ট্রিন বা বেসিক স্ট্রাকচারকে মৌলিক পরিবর্তন করতে পারে না, ঠিক আছে। তাহলে এই যে এটা এখানে এই রায়টা দেওয়া হয়েছিল যে সংবিধান বা সংবিধানের প্রস্তাবনা হচ্ছে সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে কি 1973 সালে কেশবানন্দ ভারতী মামলা। এরপরে আসছি 9 নম্বর। 9 নম্বর বলছে ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? 9 নম্বরে কি বলছে? ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন? 4টা অপশন দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি আর্নেস্ট হ্যাকেল, ঠিক আছে, অপশন এ আর্নেস্ট হ্যাকেল। তাহলে ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন জার্মান জীববিজ্ঞানী আর্নেস্ট হ্যাকেল। কত সালে যদি বলে তাহলে হবে 1866 সালে, 1866 সালে, ঠিক আছে, বোঝাতে পারলাম। 1866 সালে এটি প্রথম ব্যবহার করেন তিনি। গ্রিক শব্দ ঐকোস, একটা বলে রাখছি, গ্রিক শব্দ ঐকোস আর লজস শব্দ আমরা জানি কি স্টাডি করা। লজস শব্দের মানে হচ্ছে অধ্যয়ন করা বা স্টাডি করা, আর ঐকোস মানে হচ্ছে বাসস্থান বা গৃহ, ঠিক আছে, বাসস্থান বা গৃহ। তাহলে এই দুটি শব্দ মিলিয়ে এই যে ইকোলজি শব্দটি তৈরি করেন। আর ইকোলজি মানে হলো জীব ও তাদের পরিবেশের পারস্পরিক বাসস্থানের বা পারস্পরিক সম্পর্কের অধ্যয়ন। তাহলে এটা কে হবে? আর্নেস্ট হ্যাকেল। কত সালে? 1866 সালে। এরপরে আসছি 10 নম্বর। 10 নম্বর বলছে ভারতের কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়? ভারতের কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয়? ঠিক আছে, ভারতের কোন জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা বলা হয় বা নায়াগ্রা অফ ইন্ডিয়া বলা হয়? নায়াগ্রা অফ ইন্ডিয়া, ঠিক আছে। নায়াগ্রা অফ ইন্ডিয়া বলা হয়। ভারতের কোন জলপ্রপাতকে নায়াগ্রা অফ ইন্ডিয়া বলা হয়? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে চিত্রকূট জলপ্রপাত। এই যে অপশন বিতে আছে চিত্রকূট জলপ্রপাত, কোথায় আছে যদি বলে তাহলে সেটা হয়ে যাবে কি চিত্রকূট জলপ্রপাত কোথায়? এটা হচ্ছে উড়িষ্যা, ঠিক আছে। চিত্রকূট জলপ্রপাত সেটা আছে কোথায়? সরি, ছত্তিশগড়, উড়িষ্যা না, উড়িষ্যা না, সরি, ছত্তিশগড়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যে। যদি কোন নদীর ওপর যদি বলে তাহলে সেটা হয়ে যাবে ইন্দ্রাবতী নদীর ওপর। মনে রাখবে, এটা নদীটা অনেক সময় দেয় ইন্দ্রাবতী নদীর ওপর। কোন নদীর ওপর যদি বলে তাহলে সেটা হয়ে যাবে কি ইন্দ্রাবতী নদীর ওপর অবস্থিত, ঠিক আছে। এরপরে আসছি
11 নম্বরে বলছে যে প্রথম জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? অনেকে হয়তো পাটলিপুত্র করে আসে, কিন্তু সঠিক উত্তর কী হবে? তাহলে এখানে আমরা দেখে নিই যে 4টা অপশন যেটা আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? বল্লভী। 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি? অপশন সি, বল্লভী। ঠিক আছে, এটা মনে রাখবে খ্রিস্টীয় 3য় শতাব্দীতে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসন আমলে হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন কে? স্থূলভদ্র। মনে রাখবে এই সম্মেলনের সভাপতিত্ব করেছিলেন কে? স্থূলভদ্র। ঠিক আছে, স্থূলভদ্র। এই সম্মেলনে জৈন সম্প্রদায় প্রধানত দুটি ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে শ্বেতাম্বর, একটা হচ্ছে দিগম্বর। ঠিক আছে, আর এই সম্মেলনে জৈন শাস্ত্রগুলিকে 12টি ভাগে সংকলিত করা হয়, যেগুলি দ্বাদশ সংঘ নামে পরিচিত, যেটা হচ্ছে জৈন ধর্মের মূল গ্রন্থ আর কি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে বল্লভী, আর প্রেসিডেন্ট বা সভাপতি কে ছিলেন? স্থূলভদ্র। এখানেই আমরা জানি যে জৈন ধর্ম দুটি ভাগে ভাগ হয়ে যায়, একটি হচ্ছে শ্বেতাম্বর, একটি হচ্ছে দিগম্বর। আর এখানে হচ্ছে জৈন ধর্মের মূল গ্রন্থগুলিকে 12টি ভাগে ভাগ করে সংকলিত করা হয়, এগুলোকে বলা হয় কি? দ্বাদশ সংঘ। এরপর আসছি 12 নম্বর বলছে কি? রাষ্ট্রসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, যেটাকে এসডিজি বলা হয়, বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটাকে বলছে রাষ্ট্রসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কত নম্বর লক্ষ্যটি জেন্ডার ইকুয়ালিটির সাথে যুক্ত? এটা খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কি বলছে যে রাষ্ট্রসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, যেটাকে আমরা বলছি এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, কত নম্বর লক্ষ্যটি জেন্ডার ইকুয়ালিটির সাথে যুক্ত? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি? এসডিজি 5, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 5, নম্বর 5। 2030 সালের মধ্যে এটার মূল লক্ষ্য ছিল যে 2030 এটা মনে রাখবে 2030 2030 সালের মধ্যে লিঙ্গ বৈষম্য দূর করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এসডিজি 5-এ। 2030 সালের মধ্যে লিঙ্গ বৈষম্য, ঠিক আছে, এই লিঙ্গ বৈষম্য দূর করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কোন লক্ষ্যতে? এসডিজি 5-এ। এরপরে আসছি 13 বলছে বারুদ, বা যেটাকে আমরা গান পাউডার বলি, প্রথম কোন দেশে আবিষ্কৃত হয়েছিল? বারুদ বা গান পাউডার প্রথম কোন দেশে আবিষ্কৃত হয়েছিল? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে চীন বা চায়না। তাহলে চীনের কোন যদি রাজবংশ বলে তাহলে হয়ে তান রাজবংশের সময়কালে হয়েছিল। তান রাজবংশের সময়কালে, ঠিক আছে, এটি রসায়ন চর্চা পরীক্ষার সময় আবিষ্কৃত হয়। তাহলে এটা মনে রাখবে তান রাজবংশের সময়কালে। কোথায়? চায়নাতে। এরপর আসছি 14 নম্বর বলছে যে শিখদের পঞ্চম গুরু অর্জুন দেবকে কোন মুঘল সম্রাট মৃত্যুদণ্ড দিয়েছিলেন? শিখদের পঞ্চম গুরু অর্জুন দেবকে কোন মুঘল সম্রাট মৃত্যুদণ্ড দিয়েছিলেন? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? অনেকেই হয়তো এটা অরঙ্গজেব করে চলে আসবে, কিন্তু এটা অরঙ্গজেব নয়, এটা হয়ে যাবে কি? জাহাঙ্গীর। এটা হয়ে যাবে জাহাঙ্গীর। ঠিক আছে, কেন? কারণ বিদ্রোহী রাজপুত্র খসরুকে সমর্থন করার অভিযোগে 1806 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কত সালে? 1806। মনে রাখবে বিদ্রোহী রাজপুত্র খসরুকে সমর্থন করার অভিযোগে 1806 খ্রিস্টাব্দে পঞ্চম গুরু শিখ গুরু অর্জুন দেবকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর আসছি 15 নম্বরে বলছে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, যেটাকে আমরা বলছি দেশীয় সংবাদপত্র দমন আইন, কত সালে পাস হয়? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বা দেশীয় সংবাদপত্র দমন আইন কত সালে পাস হয়? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 1878। ভারতীয় ভাইসরয় সে সময় কে ছিলেন? লর্ড লিটন। মনে রাখবে লর্ড লিটন, ঠিক আছে, ভারতীয় ভাইসরয় লর্ড লিটন ভারতের সংবাদপত্রগুলির স্বাধীনতাগুলি হরণ, বা যে স্বাধীনতা আছে সেই স্বাধীনতাকে নষ্ট করার জন্য বা ফ্রিডমকে হরণ করার জন্য এই আইন পাস করেছিলেন। এরপরে 16 নম্বর বলছে কার্লাইল সার্কুলার কোন আন্দোলনের সময় জারি করা হয়েছিল? কার্লাইল সার্কুলার কোন আন্দোলনের সময় জারি করা হয়েছিল? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি? 1905 খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। এই যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন আছে এই সময়কালে এটা জারি করা হয়েছিল। এটার মূল লক্ষ্য ছিল কি? যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে যে আন্দোলন চলছিল স্বদেশীয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়, ছাত্র সমাজকে এই আন্দোলন থেকে দূরে রাখার জন্য এই নির্দেশনামা জারি করা হয়েছিল। মনে রাখবে ছাত্র সমাজকে দূরে রাখার জন্য এই নির্দেশনামা জারি করা হয়েছিল। ঠিক আছে, এরপরে আসছি 17 নম্বর বলছে যে ফিশিংটা মনে রাখবে PHISING, ফিশিং। ঠিক আছে, ফিশিং আসলে কী ধরনের সাইবার অপরাধ? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি? ভুয়ো ইমেল বা ফেক ইমেল বা ওয়েবসাইটের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি। ঠিক আছে, এটা অপশন বি, ভুয়ো ইমেল বা ফেক ইমেল বা ওয়েবসাইটের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি, সেটাকে বলা হয় ফিশিং।
ঠিক আছে, এরপর আসছি 18 নম্বর কি বলছে, ভারতের বৃহত্তম বায়ুশক্তি ফার্ম যেটা আছে উইন্ড ফার্ম, সেটা কেন্দ্র হচ্ছে মোপান্ডাল, কোন রাজ্যে অবস্থিত? তাহলে এক্ষেত্রে প্রশ্নও যদি আসে যে ভারতের বৃহত্তম উইন্ড ফার্মের নাম কি, সেটা হচ্ছে কি মোপান্ডাল, এটা কোন রাজ্যে অবস্থিত? তাহলে 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা অপশন সি তামিলনাড়ু, অপশন সি তামিলনাড়ু। ঠিক আছে, এরপরে আসছি 19 নম্বর বলছে সুপ্রিম কোর্টের কোন ঐতিহাসিক রায়ে প্রথম তৃতীয় লিঙ্গ বা ট্রান্সজেন্ডারকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? সুপ্রিম কোর্টের কোন ঐতিহাসিক রায়ে প্রথম তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার যেটাকে আমরা বলছি, এই থার্ড জেন্ডারকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? তাহলে 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? নালসা বনাম ভারত সরকার 2014। মনে রাখবে, নালসা বনাম ভারত সরকার 2014। ঠিক আছে, এরপর আসছি 20 নম্বরের ক্ষেত্রে এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যে কিয়োটো প্রটোকল মূলত কোন বিষয়ের উপর গুরুত্ব দেয়? কিয়োটো প্রটোকল বারবার পরীক্ষায় এসছে, কিয়োটো প্রটোকল মূলত কোন বিষয়ের উপর গুরুত্ব দেয়? 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? 4টা অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে সেটা হচ্ছে কি জলবায়ু পরিবর্তন ও গ্রিন হাউস গ্যাস কমানো, সেটা হচ্ছে অপশন বি জলবায়ু পরিবর্তন ও গ্রিন হাউস গ্যাস কমানো, এটাকে বলা হয় কিয়োটো প্রটোকল। ঠিক আছে, কত সালে যদি হয় তাহলে এটা মনে রাখবে 1997 সালে, 1997 সালে জাপানের কিয়োটো শহরে গৃহীত হয় এবং কার্যকর হয় 2005 সালে। এরপরে আসছি আজকের 21 নম্বর প্রশ্ন। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে দ্য গড অফ স্মল থিংস বইটির জন্য কে বুকার প্রাইজ পেয়েছিলেন? দ্য গড অফ স্মল থিংস বইটির জন্য কে বুকার প্রাইজ পেয়েছিলেন? ঝুম্পা লাহিড়ী, অরুন্ধতী রায়, কিরণ দেশাই, অনিতা দেশাই। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এটার অ্যান্সার কী হচ্ছে, 21 বলে অ্যান্সার লিখবে। ঠিক আছে, আর তোমাদের স্কোর কত হচ্ছে সেটা অবশ্যই জানাবে। আর এখনও যারা সাবস্ক্রাইব করানি সাবস্ক্রাইব করে নেবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর হ্যাঁ, একটা লাইক করতে ভুলবে না কিন্তু। তো এখানেই কমপ্লিট হচ্ছে, তো এখানেই আমরা শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো থ্যাংক ইউ, এখানেই শেষ করছি, জয় হিন্দ।